হুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 2024-2025 সেশনের সাধারণ জ্ঞান অংশের যে কোশ্চেনটা ছিল তার এক্সাক্ট বিশ্লেষণ, অর্থাৎ গত বছর যে ধরনের কোশ্চেন হয়েছে তার একদমই এক্সাক্ট বিশ্লেষণ। তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবে, গত বছরের কোশ্চেনের যে সিলসিলা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এতে করে তোমাদের একটা ধারণা আসবে যে কোন ধরনের কোশ্চেন তুমি ফেস করতে যাচ্ছ। আমরা দেখি গত বছরের সাধারণ জ্ঞানের যে 20টা এমসিকিউ ছিল সেগুলার, তোমরা জানো যে ওইখানে সাধারণ জ্ঞানে 20টা এমসিকিউ এবং তোমার মেন্টাল অ্যাবিলিটি যেটা বা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা, সেখান থেকে 20টা এমসিকিউ আসবে সাধারণ জ্ঞানে। প্রথম কোশ্চেন, নিচের কোন দেশটি আসিয়ানের সদস্যভুক্ত নয়? আচ্ছা, তো আসিয়ান বিষয়টা কি তোমাদের আগে জানতে হবে। আসিয়ান হচ্ছে ASEAN, আসিয়ান। এই কথাগুলো দ্বারা কি বোঝায়? আসিয়ান কথাগুলো দিয়ে বোঝায়, এতে হচ্ছে অ্যাসোসিয়েশন, ASSOCIATION, অ্যাসোসিয়েশন। ফর দা যুক্ত করতে হবে, এসতে হচ্ছে সাউথ, আর ইতে হচ্ছে ইস্ট, সাউথ ইস্ট। পরের এতে হচ্ছে এশিয়ান, এবং শেষ এনতে হচ্ছে নেশনস, অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে অর্থটা কি দাঁড়ালো? অর্থটা আমাদের এখানে দাঁড়াচ্ছে একটা সংগঠন, একটা অ্যাসোসিয়েশন ফর, তাদের জন্য, সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিদের জন্য, দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিদের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কোনগুলো তোমাদেরকে বুঝতে হবে। দক্ষিণ মানে মানচিত্রের নিচ দিক, এবং পূর্ব মানে মানচিত্রের ডান দিক, অর্থাৎ এশিয়া মহাদেশের নিচে এসে ডান দিকে গেলে কোন দেশগুলো পাওয়া যায়, সেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, এই সব দেশগুলো সেখানে পাওয়া যায়। কিন্তু চীন হচ্ছে দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মাঝামাঝি থাকা একটা দেশ। তার মানে এই যে চীন, চীন হচ্ছে আসিয়ানের সদস্য রাষ্ট্র না। আবার দেখো, একই সাথে বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু আসিয়ানের সদস্য না, কারণ বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। কিন্তু আসিয়ান তো দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন, তাই না? এটা হচ্ছে কোন ধরনের সংগঠন? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, বুঝছো? দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলার সংগঠন হচ্ছে আসিয়ান। হ্যাঁ, তাহলে এই ধরনের সংগঠন থেকে আসা কোশ্চেন, জাতিসংঘ থেকে আসা কোশ্চেন আসবে। ডি ইউনিট যেহেতু এটা, এখানে সামাজিক বিজ্ঞান অনুষদ যেহেতু এটা, এই ধরনের কোশ্চেন প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা আছে, একাধিক আসার সম্ভাবনা আছে। এবার আসিয়ান থেকে আসছে, গত বছর আসিয়ান থেকে আসছে, এবছর অন্য সংগঠন বা আসিয়ান থেকেও দিতে পারে। আসিয়ান বাংলাদেশের সদস্য না, এমন কোশ্চেন মাঝে মাঝে দেয়, নিচের কোন সংগঠনটি সদস্য বাংলাদেশ নয়, এগুলো আসে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে সকল প্রতিষ্ঠানের কথা সংবিধানে উল্লেখ করা আছে। আমাদের সংবিধানে সাংবিধানিক পদ আছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। তো সাংবিধানিক কয়টি পদের কথা বলা আছে এবং কয়টি প্রতিষ্ঠানের কথা বলা আছে, এটা আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে আমাদের সংবিধানে 10টি সাংবিধানিক পদ এবং ছয়টি সাংবিধানিক ছয়টি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা আছে। ঠিক আছে, এখানে যেহেতু পদ নিয়ে বলা নাই, আমরা প্রতিষ্ঠান নিয়ে কথা বলি। দেখো, বলতেছে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেলের কার্যালয়। মূলত নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেলের কার্যালয়, সংসদ বিষয়ক সচিবালয়, এইগুলার কথা মূলত এই সংবিধানে বলা আছে। ঠিক আছে, এমন 6টা প্রতিষ্ঠানের কথা বলা আছে। তার মানে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয় তো সাংবিধানিক প্রতিষ্ঠান না, তার মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস, GRANTS, গ্রান্টস কমিশন, এইগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। তাহলে এটা বুঝতে পারলাম আমরা, কোশ্চেন আসছে কোন জায়গা থেকে? কোশ্চেন আসছে সংবিধান থেকে। তো যেহেতু এই ইউনিটে আইন আছে, তার মানে সংবিধান থেকে কোশ্চেন এখানে আসবে। আমলাতন্ত্র এর প্রবক্তা কে? দেখো, এই আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র একটা থিওরি, এটা হচ্ছে একটা তত্ত্ব। এই তত্ত্ব এবং তার প্রবক্তা, এইগুলা সাধারণত বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় হট টপিক থাকে। এটা তোমরা অবশ্যই জানো। এবং এখানে যে তত্ত্বগুলো দেওয়া আছে, যে বা তাত্ত্বিকগুলোর নাম দেওয়া আছে, তার মধ্যে কার্ল মার্কস বেশ গুরুত্বপূর্ণ নাম। তিনি হচ্ছেন সমাজতন্ত্রের প্রবক্তা। তিনি হচ্ছেন সমাজতন্ত্রের সমাজতন্ত্রের প্রবক্তা। আচ্ছা, তার একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম কি? তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য ডাচ ক্যাপিটাল, দ্য ডাচ ক্যাপিটাল। এবং এই বইয়ে তিনি একটা থিওরি দিয়েছেন। এই বইয়ে তিনি যে থিওরিটা দিয়েছেন, সেই থিওরির নাম হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। শ্রেণী সংগ্রাম শ্রেণী সংগ্রাম তত্ত্ব, অর্থাৎ দ্য ক্লাস স্ট্রাগল থিওরি। ইংলিশে এটাকে কি বলে? ইংলিশে বলা হয় দ্য দ্য ক্লাস স্ট্রাগল থিওরি, স্ট্রাগেল ক্লাস স্ট্রাগল থিওরি। হ্যাঁ, এটা ইংলিশে বলে, আর বাংলাতে বলে হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। আচ্ছা, FM মার্কস বা হচ্ছে রবার্ট প্রেস্থাস, এনারা খুব বেশি গুরুত্বপূর্ণ নাম না।
ম্যাক্স ওয়েবার মূলত দিয়েছেন হচ্ছে আমলাতন্ত্রের থিওরি, তাহলে সঠিক উত্তর হচ্ছে ম্যাক্স ওয়েবার। এমন বিখ্যাত ব্যক্তিদের থিওরি, কার্ল মার্কসের থিওরি, ম্যাক্স ওয়েবারের থিওরি, এমন বিখ্যাত ব্যক্তি যারা আছেন, ম্যাকিয়াভেলির যে দ্য প্রিন্স বুক, এই এমন যে বিষয়গুলো আছে এগুলো পরীক্ষাতে আসতে পারে। আরো আর অন্যান্য ফিলোসফার যারা আছেন তাদের থেকে কোশ্চেন আসতে পারে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্লাইভ তো একদম শুরুর দিককার ভাইসরয়, তো এটা বাদ দিতে হবে। তিনি ভাইসরয় ছিলেন না, তিনি মূলত কোম্পানির একজন শাসক ছিলেন, কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এটা একদমই প্রথম দিকে। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি ভাইসরয় ছিলেন। তিনি কি করেছিলেন? ওই যে সতীদাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন, তাই না? সে কোন সময়? রাজা রামমোহন রায়ের সহযোগিতায় করেছিলেন, মাঝামাঝি সময়, শেষ দিকে না। এটা আমরা বাদ দিচ্ছি। মার্লি মিন্টো সংস্করণের নাম আমরা শুনেছি, সংস্কারের নাম আমরা শুনেছি, এটা মাঝামাঝি পর্যায়ে বাদ দিচ্ছি। কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ইনি ছিলেন সর্বশেষ ভাইসরয়, এবং তিনি ভাইসরয় থাকা অবস্থাতেই ভারতবর্ষ স্বাধীন হয়। এবং স্বাধীন হয়ে যখন দুইটা আলাদা রাষ্ট্র হয়, ভারত এবং পাকিস্তান, ভারতের গভর্নর জেনারেল হন তিনি। ভারতের গভর্নর গভর্নর জেনারেল হন লর্ড মাউন্টব্যাটেন, এবং পাকিস্তানের গভর্নর গভর্নর জেনারেল কে হন? মোহাম্মদ আলী জিন্নাহ। বুঝতে পারছো? তো তিনি ছিলেন শেষ ভাইসরয়। এই যে কোশ্চেনটা আসলো, এটা আমরা পড়েছি যে চ্যাপ্টার প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস বলতে আমাদের এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে একদম আদি পর্ব থেকে শুরু করে আহ, তোমার হচ্ছে হিন্দু শাসনামল, মুসলিম শাসনামল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের স্বাধীনতার আগ পর্যন্তই হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এটা হচ্ছে ব্রিটিশ আমল হচ্ছে তার সাব টপিক। সিপিডি এর পূর্ণরূপ কি? সিপিডি এই যে এমন পূর্ণরূপ, সেটা হতে পারে একাডেমিক বিষয়, সেটা হতে পারে পলিটিক্যাল বিষয়, কোনো থিওরির বিষয়, যে কোনো কিছু থেকে এই পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ থেকে, এই পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ থেকে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি নর্মালি কোশ্চেন করে থাকে। তো সিপিডি হচ্ছে যেইখানে রাষ্ট্রের পলিসি মেক করা হয়, সেটা সেটা হচ্ছে সিপিডি। তো পলিসি দেখো, এখানে আছে পুলিশ, এখানে পাবলিসিটি, এখানে পুলিশ, এমনিতেই বাদ দেওয়া যায়, সেন্টার ফর পলিসি ডায়লগ। এটা হচ্ছে সিপিডি এর ফুল ফর্ম। তুমি যদি জানো যে সিপিডি হচ্ছে পলিসি মেক করার জায়গা, তার মানে হচ্ছে তুমি তখন এটা বুঝে যাবা, কারণ বাকিগুলা খুব ইজিলি বাদ দেওয়া যায় এটা জানলে। এটা হচ্ছে পূর্ণরূপ থেকে আসা কোশ্চেন। দ্য স্পিরিট অফ ল বইটি কার লেখা? আচ্ছা, প্লেটোর একটা বিখ্যাত বই আছে দ্য রিপাবলিক। দ্য রিপাবলিক এই বইটার নাম তোমাদেরকে জানতে হবে, এটা মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসে। একজন বিখ্যাত গ্রিক ফিলোসফার, অন্যান্য যারা গ্রিক ফিলোসফার আছে, ধরো অ্যারিস্টটলের অনেক বই আছে। তিনি হচ্ছে দ্য পলিটিক্স লিখেছেন, দ্য পোয়েটিক্স লিখেছেন, এটা সেটা অনেক বই তিনি লিখেছেন। অ্যারিস্টটল, বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে অ্যারিস্টটল মুভ করেন নাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখো জন লক। জন লক এবং জন স্টুয়ার্ট মিল দুইজন মিলে একটা থিওরি দিয়েছেন। জন লক এবং জন স্টুয়ার্ট জন স্টুয়ার্ট মিল, এই দুইজন মিলে একটা থিওরি দিয়েছেন, এবং দুইজনের মিলিত থিওরির নাম হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম, ঠিক আছে? এই ইন্ডিভিজুয়ালিজমের বাংলাটা কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের থিওরিটা দিয়েছেন জন লক এবং জন স্টুয়ার্ট মিল দুজন মিলে। আচ্ছা, জন হবস মূলত এক্সপেরিমেন্টাল বিষয়গুলো থিওরি দিয়েছেন, যেমন তার থিওরি হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্স, এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল সায়েন্স এমন, ঠিক আছে? এগুলো হচ্ছে তার বিখ্যাত থিওরির নাম। আর মন্টেস্কু, মন্টেস্কু হচ্ছে ক্ষমতা বিভাজন তত্ত্ব দিয়েছেন। ক্ষমতা বিভাজন তত্ত্ব, তার এক বিখ্যাত তত্ত্বের নাম কি? ক্ষমতা বিভাজন তত্ত্ব। ক্ষমতা বি- বিভাজন অর্থাৎ বিকেন্দ্রীকরণও বলতে পারো তুমি। ক্ষমতা বিভাজন তত্ত্ব দিয়েছেন মন্টেস্কু, এবং একই সাথে তিনি দ্য স্পিরিট অফ ল এই গ্রন্থেরও লেখক। তার মানে দ্য স্পিরিট অফ ল তিনি লিখেছেন, আবার ক্ষমতা বিভাজন তত্ত্ব তিনি দিয়েছেন। তাহলে এই যে বিভিন্ন তত্ত্ব, এই যে বিভিন্ন গ্রন্থ, ঠিক আছে, গ্রন্থের লেখক, বিভিন্ন তত্ত্ব, সেই তত্ত্ব কে দিচ্ছেন, এইগুলা থেকে কোশ্চেন করবে, তোমাকে একটু রেডি থাকতে হবে এগুলোর জন্য। নিচের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত? ভূমধ্য সাগর কোথায়? ভূমধ্য সাগরের একদিকে হচ্ছে এশিয়া, একদিকে ইউরোপ, একদিকে আফ্রিকা, এবং সামান্য একটা প্রণালীর মাধ্যমে, জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে সেটা আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। এটা হচ্ছে ভূমধ্য সাগর। তার তীরে অবস্থিত কোন দেশ? রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, মিশর, পোল্যান্ড। দেখো, রোমানিয়া ইউরোপে, চেক প্রজাতন্ত্র ইউরোপে, পোল্যান্ড ইউরোপে। ইউরোপের কোন দেশগুলা ভূমধ্য সাগরের তীরে? ইটালি আছে ভূমধ্য সাগরের তীরে, তারপর হচ্ছে গ্রিস আছে ভূমধ্য সাগরের তীরে, তারপর সাইপ্রাস আছে ভূমধ্য সাগরের তীরে। এই সব দেশগুলো মূলত ভূমধ্য সাগরের তীরে। কিন্তু এই রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, এইগুলো তো হচ্ছে তোমার সেই আহ ইয়ার দিকে, তোমার হচ্ছে এই রোমানিয়া এবং চেক প্রজাতন্ত্র হচ্ছে পূর্ব ইউরোপের দেশ,
মানে ইউরোপের পূর্বভাগে এদের অবস্থান, তার মানে এদের ভূমধ্যসাগরের না, এটা আমরা এমনিতেই বুঝতে পারি। এবং পোল্যান্ডের অবস্থান হচ্ছে ঠিক উত্তর দিকে, ইউরোপ মহাদেশের উত্তর দিকে। তো ইউরোপ মহাদেশের দক্ষিণে হচ্ছে আমাদের ভূমধ্যসাগর, তার মানে এটাও সঠিক উত্তর হচ্ছে না। কিন্তু মিশর আফ্রিকা মহাদেশের দেশ, মিশর কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশের দেশ হচ্ছে মিশর, যেটা আফ্রিকা মহাদেশের একদমই উত্তর ভাগে, এবং এই আফ্রিকা মহাদেশের উত্তর ভাগেই হচ্ছে ভূমধ্য সাগর, এবং তার তীরেই হচ্ছে মিশর। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি একটু বোঝাই মানচিত্র দিয়ে, যে ভূমধ্যসাগরটা যদি দেখতে ঠিক এমন হয়, ধর ভূমধ্যসাগর ঠিক এমন, এখানে ছোট একটা প্রণালী আছে, এবং আফ্রিকা মহাদেশটা হচ্ছে কোথায় জানো? আফ্রিকা মহাদেশটা হচ্ছে ঠিক ঠিক এর নিচের দিকে, এইভাবে হচ্ছে আফ্রিকা মহাদেশ এইখানে। আর এই উপরের দিকে হচ্ছে এভাবে ইউরোপ মহাদেশ, আর এই দিকে হচ্ছে এশিয়া। তাহলে এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, আর এটা হচ্ছে তোমার এশিয়া। বিষয়টা হয়ে গেছে এমন, বুঝছো? তো এই মিশরের অবস্থান হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, তার মানে এটা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। আচ্ছা, আর এইদিকে এশিয়া, সৌদি আরব এইখানে, আর এর মাঝে হচ্ছে তোমার, এর মাঝে হচ্ছে তোমার লোহিত সাগর, বুঝছো? এই এটার নাম হচ্ছে লোহিত সাগর, এটা হচ্ছে ভূমধ্য সাগর, এটা ভূমধ্য সাগর। আর এটা এই জায়গাটা হচ্ছে লোহিত সাগর, এই লোহিত সাগর পার করলেই এইদিকে সৌদি আরবে পৌঁছায় যায় এশিয়া মহাদেশ। আর এখানে ইউরোপে যে দেশগুলো আছে, এখানে ইটালি, গ্রিস, সাইপ্রাস, এইসব দেশগুলো হচ্ছে তোমার ভূমধ্য সাগরের তীরে। তাহলে এটা বুঝতে পারলা, বিভিন্ন অঞ্চল, পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে আসা কোশ্চেন। মানচিত্রের ক্লাসগুলো তোমরা করেছো, সাকিব শাহরিয়ার স্যারের প্রথম দিকে হয়েছিল, যারা যারা ক্লাসগুলো করেছো, পৃথিবীর কোন দেশের অবস্থান কোথায় ভালো রকম একটা কনসেপ্ট আছে। যদি মনেও না থাকে, অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো মনে রাখো। যেমন তোমাকে বলবে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় বা দেশ, তোমাকে বলবে নিচের কোনটি নর্ডিক দেশ বা দেশ নয়, তোমাকে এই সেই এইভাবে এইভাবে জিজ্ঞাসা করবে, এগুলো তোমাকে জানতে হবে ভাইয়া, নাহলে উত্তর করতে পারবো না। সানা কোন দেশের সংবাদ সংস্থা? সানা এর ফুল ফর্মটা কি? সানা এর ফুল ফর্ম হচ্ছে সিরিয়ান আরব, সিরিয়ান আরব নিউজ এজেন্সি, সিরিয়ান আরব নিউজ এজেন্সি, ঠিক আছে? অর্থাৎ সিরিয়ান আরব, অর্থাৎ সিরিয়া কি আরব রাষ্ট্র না? অবশ্যই আরব রাষ্ট্র, অর্থাৎ আরব রাষ্ট্র সিরিয়ার নিউজ এজেন্সি। তার মানে তুমি বুঝতে পারতেছো খুব সহজে, এটার সঠিক উত্তর হবে সিরিয়া। আরো গুরুত্বপূর্ণ কোনগুলো আছে? ইয়ামেন, সৌদি আরব, ইরাকের গুলো নর্মালি গুরুত্বপূর্ণ না তেমন একটা। যেমন মেনা, এটা কোন দেশের? এটা ভর্তি পরীক্ষাতে আসে, ছোট হাতে লিখে ফেলেছি ভুল করে, মেনা। মেনা হচ্ছে মিডল ইস্ট নিউজ এজেন্সি, যেটা হচ্ছে মিশরের, ঠিক আছে, যেটা হচ্ছে মিশরের। তারপর তোমার আসে হচ্ছে কি রয়টার্স, যেটা যুক্তরাজ্যের, বিবিসি যুক্তরাজ্যের, আল জাজিরা মিশর, সরি কাতারের। তারপরে হচ্ছে তোমার এপি, এটা ফ্রান্সের, এএফপি, সরি এএফপি হচ্ছে ফ্রান্সের, এপি হচ্ছে যুক্তরাষ্ট্রের, সিএনএন হচ্ছে যুক্তরাষ্ট্রের। তারপর হচ্ছে আসাহি সিম্বুন, এটা হচ্ছে তোমার জাপানের, সারা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত নিউজ পেপার এটা। তারপর হচ্ছে তোমার এই সব গুরুত্বপূর্ণ আন্তারা ইন্দোনেশিয়ার, এই সব গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়াগুলো জানতে হবে, এগুলো ডিউনিটে প্রচুর পরিমাণে আসে। তাহলে এটা হচ্ছে সংবাদ মাধ্যম, এটা হচ্ছে কি সংবাদ মাধ্যম থেকে আসা কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে? হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, খলিফা আব্দুল মালিক, খলিফা হারুন আর রশিদ। আমরা জানি যে চারজন খলিফাকে মূলত ইসলামের খলিফা হিসেবে ধরা হয়, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। এই চারজনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন বা চারজন খলিফা। কিন্তু এর বাইরে একজন উমাইয়া খলিফাকে পঞ্চম খলিফা হিসেবে ধরা হয়, কারণ তিনি প্রচুর পরিমাণে ইসলামের প্রচার এবং প্রসারে কাজ করেছেন। তিনি হচ্ছেন হযরত উমর বিন আব্দুল আজিজ, তিনি ছিলেন উমাইয়া খলিফা, তিনি ছিলেন কি উমাইয়া বংশের। অর্থাৎ হযরত আলীর শাহাদাত বরণের পর উমাইয়ারা কি করেন? খিলাফত গ্রহণ করেন, এবং উমাইয়া খলিফা হযরত উমর বিন আব্দুল আজিজ ইসলামের প্রচারে প্রসারে প্রচুর পরিমাণে কাজ করেন, এবং তাকে বলা হতো দ্বিতীয় উমর। এই যে তার নামের সাথে উমর আছে না, যে কারণে তাকে বলা হতো কি, তাকে বলা হতো দ্বিতীয় উমর। অর্থাৎ তিনি হযরত উমরের মতোই কাজ করেছেন, ঠিক আছে? এটা আসছে কোন জায়গা থেকে? এটা আসছে ইসলামের ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস থেকে। চট্টগ্রামে একটু এই জাতীয় কোশ্চেন একটা মাঝে মাঝে দেখা যায়। ইতিহাস, সেটা হবে কি ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস থেকে এটা আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পারলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? সিনেট, কংগ্রেস, পার্লামেন্ট নাকি ডায়েট? আচ্ছা, ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম, ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। তাহলে এটা বাদ দিচ্ছি আমরা। সিনেট, কংগ্রেস, পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে অনেক দেশে আছে, অনেক দেশে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে, সেটা হচ্ছে যুক্তরাজ্যের আছে পার্লামেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ নাম। এখন কংগ্রেস এবং সিনেট দুইটাই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, কিন্তু জেনারেল আইনসভা যেটা, আইনসভা যেটা, তার নাম হচ্ছে
কংগ্রেস, তার নাম হচ্ছে কংগ্রেস। এবং এই যে উপরে যেটা সিনেট আছে, এই সিনেট হচ্ছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম। উচ্চ কক্ষের নাম, যেটা আসলে আইনসভা না, সেটা হচ্ছে আহ একটু আপার ক্লাস মানুষের জন্য, মানে ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট হইলে যেটা হয়। যেমন কংগ্রেস হচ্ছে হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ জনপ্রতিনিধিদের কক্ষ এটা। আর সিনেট হচ্ছে হাউস হাউস অব দ্য লর্ডস, মানে এটা উপরের শ্রেণীদের। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে উচ্চ কক্ষের নাম, এটা হচ্ছে উচ্চ কক্ষের নাম, যেটা আইনসভা না, আইনসভা হচ্ছে মূলত কংগ্রেস। তাহলে এই যে আসলো আইনসভা থেকে, তোমাকে বিভিন্ন দেশ তার রাজধানীও জিজ্ঞাসা করতে পারে। নর্মালি রাজধানী খুব বেশি গুরুত্বপূর্ণ না, কয়েকটা দেশ ছাড়া। আচ্ছা, যেমন ব্যতিক্রম নাম যেগুলা, যেমন তোমাকে কিছু দেশের রাজধানীর নাম মনে রাখতে হয়। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা, এটা মনে রাখতে হয়। তারপর হচ্ছে তোমার কানাডার রাজধানীর নাম কি, আহ, অ- ইয়া তোমার হচ্ছে অটোয়া, এটা মনে রাখতে হয়। তারপর হচ্ছে তোমার ফ্রান্সের রাজধানী প্যারিস, এগুলো মনে রাখতে হয়। এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আছে, তোমার সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, এগুলো মনে রাখতে হয়। এমন কিছু, মস্কো হচ্ছে তোমার রাশিয়ার রাজধানী, এগুলো একটু মনে রাখতে হয়। ওয়াশিংটন ডিসি মনে রাখতে হয়। এইগুলো, তাছাড়া কিছু না। তারপর হচ্ছে কিছু ব্যতিক্রমী নাম, মুদ্রার কিছু ব্যতিক্রমী নাম, সব মুদ্রা মনে রাখতে হবে না, একটা দুটা ব্যতিক্রম যেগুলো আছে আইনসভা একটু মনে রাখতে হবে। যেমন যেমন হচ্ছে আফগানিস্তানের আইনসভার নাম কি, লয়া জিরগা, তাই না? এই যে এই এমন এমন ব্যতিক্রমগুলো আসে। তারপর হচ্ছে আহ, আরো আছে অনেকগুলা, বাট ব্যতিক্রমগুলো একটু তোমাকে মনে রাখতে হবে। আমি যদি বলি যে বুন্ডেসট্যাগ হচ্ছে জার্মানির, একটু ব্যতিক্রম। তারপর নেসেট হচ্ছে ইসরায়েলের, একটু ব্যতিক্রম। মুসলিম দেশগুলোতে মজলিস, এগুলা হচ্ছে একটু ব্যতিক্রম। এমন জাস্ট ব্যতিক্রমগুলো মনে রাখলে হবে। 11 নম্বর কোশ্চেন, ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21-এ চিত্রশিল্পী কে? শাহাবুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, নাকি মুর্তজা বশীর? চারজনের যে নাম দিয়েছে তার মধ্যে মুর্তজা বশীর হচ্ছেন একমাত্র ব্যক্তি যার থেকে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে, বাকিগুলো থেকে কোশ্চেন নর্মালি আসে না। তার মানে এইগুলো তোমার, এদের চিত্রকর্মগুলো সম্পর্কে তোমার খুব বেশি না জানলেও হবে, এনারা খুব বেশি একটা পরিচিত চিত্রশিল্পী না। তোমাকে মূলত জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, তারপর হচ্ছে মুর্তজা বশীর, মোস্তফা মনোয়ার কার্টুনিস্ট, এই এমন এমন রফিকুন নবী, এই এমন কয়েকজনের গুলো জানলে মোটামুটি হয়ে যাবে। তো এটা হচ্ছে মুর্তজা বশীরের চিত্রকর্ম। তাহলে এটা আসছে কি, আমাদের জাতীয় বিষয় বলি, কারণ এটা ভাষা আন্দোলন না, ভাষা আন্দোলন আমাদের একটা জাতীয় কনসেপ্ট। তার মানে এটা হচ্ছে জাতীয় বিষয়াবলী থেকে আসা কোশ্চেন, জাতীয় বিষয়াবলী। হ্যাঁ। 12 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সংবিধানের রচনা কমিটির সদস্য কতজন ছিলেন? এই কোশ্চেনটা বারবার আসা কোশ্চেন বিশ্ববিদ্যালয়ে। আমাদের হচ্ছে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন গণপরিষদ গঠন করা হয়, গণপরিষদের সদস্য ছিলেন 403 জন। সেই 403 জন থেকে মাত্র 34 জনকে নিয়ে সংবিধান রচয়িতা কমিটি গঠন করা হয়, এবং তারা মাত্র অল্প সময়ের মধ্যে, প্রায় হচ্ছে মাত্র 9 মাসের মধ্যে বাংলাদেশকে একটা সুন্দর সংবিধান উপহার দিতে সক্ষম হন। এবং এই 34 জনের মধ্যে রচয়িতা কমিটির সভাপতি করা হয় ডক্টর কামাল হোসেনকে। ডক্টর ডক্টর কামাল হোসেনকে সভাপতি করা হয়, এবং একমাত্র নারী সদস্য হিসেবে ছিলেন মিসেস রাজিয়া বানু। মিসেস মিসেস রাজিয়া মিসেস রাজিয়া বানু একমাত্র নারী সদস্য, এগুলা মনে রাখো। এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য হিসেবে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একমাত্র বিরোধী দলীয় নেতা, যিনি করেছিলেন কি, সংবিধান যখন গৃহীত হয়েছিল ওইখানে তিনি সিগনেচারও করেন নাই, সুরঞ্জিত সেনগুপ্ত। তাহলে এটা আসলো হচ্ছে আমাদের সংবিধান থেকে, এটা আসলো সংবিধান থেকে। তাহলে দেখো সংবিধান থেকে দুইটা কোশ্চেন চলে আসছে, ঠিক আছে। ইউনেস্কো কত খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়? ইউনেস্কো কত তারিখে দেয়? আমরা জানি যে 17 নভেম্বর, 17 নভেম্বর 1999, এই ডেটে ইউনেস্কো কি করে, বাংলা ভাষাকে, বাংলা ভাষার যে স্যাক্রিফাইস, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। এটা একই সাথে আমাদের জাতীয় বিষয়াবলী থেকে করা, আবার হচ্ছে এটা জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন থেকেও করা, বাট আমরা যেহেতু 21শে ফেব্রুয়ারিকে বেশি ওন করি, আমরা জাতীয় বিষয় হিসেবে ধরে নিচ্ছি। গ্লোবাল ভিলেজ ধারণাটি কে প্রথম ব্যবহার করেন? মার্শাল স্মিথ, মার্শাল টিটো, মার্শাল ম্যাকলুহান, মার্শাল রাসেল। মার্শাল টিটো একজন বিখ্যাত সামরিক শাসক, বিখ্যাত নাকি কত আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, তিনি সামরিক শাসক ছিলেন, মানে সামরিক শাসককে বিখ্যাত বলা যায় না, তারা তো জোর করে ক্ষমতাতে আসেন। আচ্ছা, এই কারণে বললাম যে বিখ্যাত নাকি কুখ্যাত আল্লাহ জানে, সেটা গেল। বাট এই গ্লোবাল ভিলেজ আমাদের কিসে আছে? আমাদের আইসিটি বইয়ে ডিরেক্টলি আছে, এটা দিয়েছেন মার্শাল ম্যাকলুহান। দা আন্ডারস্ট্যান্ড দা ইয়া দিয়েছেন হচ্ছে দা, দুইটা বই আছে তার, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আর একটা হচ্ছে কি, আরেকটা মনে নেই। দুইটা বই আছে তার, এই কথা বলতে বলতে মাঝে মাঝে মাথার ব্ল্যাঙ্ক হয়ে যায়, বুঝছো? আচ্ছা, হলো, বই দুটার নাম তোমাকে না জানলেও হবে, বাট মনে রাখো গ্লোবাল ভিলেজ দিয়েছেন মার্শাল ম্যাকলুহান। তোমরা সবাই পারবা এই ধরনের কোশ্চেন আসলে। এটা ডিরেক্টলি করছে তথ্য প্রযুক্তি থেকে, তথ্য প্রযুক্তি করছে, ঠিক আছে, তথ্য প্রযুক্তি থেকে করছে এটা। আচ্ছা,
তারপর হচ্ছে দারিদ্র বিমোচনে অবদানের জন্য নাইট উপাধি পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর জাফরুল্লাহ, শাইখ সিরাজ। শাইখ সিরাজ হচ্ছেন একজন বিখ্যাত উপস্থাপক, তিনি এটা পাননি, দারিদ্র বিমোচনে তার কোনো অবদানও নাই। ডক্টর জাফরুল্লাহ হচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, গণস্বাস্থ্য গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তিনি, ঠিক আছে। এবং একই সাথে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে তিনি বাংলাদেশ ফিল্ড হসপিটাল, বাংলাদেশ 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 ফিল্ড হসপিটাল তিনি পরিচালনা করেন। বাংলাদেশ ফিল্ড হসপিটাল তিনি পরিচালনা করেন, এই কারণে বাংলাদেশে তিনি খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন। রিসেন্টলি তিনি মারা গিয়েছেন। এবং এই ডক্টর জাফরুল্লাহ বাংলাদেশ ফিল্ড হসপিটালে একজন কমান্ডার হিসেবে কাজ করতেন ডক্টর সিতারা বেগম, এবং ডক্টর সিতারা বেগমের এই অবদানের জন্য তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, ঠিক আছে, এটা মনে রেখো তোমরা। ডক্টর সিতারা বেগম এই কাজের জন্য মূলত বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল পেয়েছেন, বাট নাইট উপাধি পাননি। নাইট উপাধি সাধারণত ব্রিটিশ রানী দেন, সাধারণত বলতে সবসময় ব্রিটিশ রানী দিয়ে থাকেন, তিনি এটা পাননি। পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ, এবং যাকে এই নাইট উপাধি দেওয়া হয় তার নামের সামনে স্যার উপাধি যুক্ত হয়ে যায়, ঠিক আছে, যাকে নাইট উপাধি দেওয়া হয় তার নামের সামনে স্যার উপাধি যুক্ত হয়ে যায়। তাহলে এটা আসছে কি পদক পুরস্কার থেকে, এটা আসছে হচ্ছে পদক পুরস্কার থেকে, বুঝতে পারছো আশা করি। 16 নম্বর কোশ্চেন, আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু উক্তিটি কার? মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, প্যাট্রিক হেনরি, জন এফ কেনেডি। জন এফ কেনেডি ছিলেন একজন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ছিলেন, ইউএস প্রেসিডেন্ট। তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের 42তম রাষ্ট্রপতি, সম্ভবত 42তম রাষ্ট্রপতি ছিলেন। এবং তিনি আততায়ীর হাতে নিহত হন, তাকে গুলি করে হত্যা করা হয়। মাত্র মনে হয় 45 বা 46 বছর বয়স তখন তার ছিল। এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি ছিলেন তিনি, মাত্র 43 বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং 1961 থেকে 1963 সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, তারপর তিনি আততায়ীর হাতে নিহত হন। আচ্ছা, তারপর মার্টিন লুথার কিং, এটা নিয়ে কনফিউশন হয় বুঝছো। মার্টিন লুথার কিং দুইজন মানুষ, মার্টিন মার্টিন লুথার মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিং জুনিয়র একজন, আরেকজন হচ্ছেন মার্টিন লুথার কিং। আমরা চলতি কথায় যাকে বলি মার্টিন লুথার কিং, তিনি মার্টিন লুথার কিং নন, তিনি হচ্ছেন মার্টিন লুথার কিং জুনিয়র। তোমাদের ইংলিশ টেক্সট বই দেখবা আছে আই হ্যাভ এ ড্রিম একটা প্যাসেজ, সেখানে দেখবা লেখা আছে মার্টিন লুথার কিং জুনিয়র, নট মার্টিন লুথার কিং, দুইজন আলাদা ব্যক্তি। এই মার্টিন লুথার কিং হচ্ছেন মূলত জার্মানের জার্মানির জার্মানি জার্মানির একজন ব্যক্তি, জার্মানির একজন ধর্মপ্রচারক ধর্মপ্রচারক ছিলেন মার্টিন লুথার কিং। এবং যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার কর্মী, নাগরিক আন্দোলন কর্মী, তিনি হচ্ছেন মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে মাই চাইল্ড হ্যান ত্যান কি কি বলেছেন টেক্সট বইতে তোমরা পড়েছো। তিনি এই উক্তি করেন নাই। এই যে আমাকে স্বাধীনতা দেওয়া অথবা মৃত্যু, এটা বলেছেন প্যাট্রিক হেনরি, এটা হচ্ছে প্যাট্রিক হেনরির উক্তি। এবং এই প্যাট্রিক হেনরির এই উক্তিটা চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ যে সাধারণ পরিষদ আছে সেখানে বলেছিল, ওই যে মৈত্রে অর মোয়ের, অর্থাৎ জন্মভূমি অথবা মৃত্যু, মানে এই কথাটা প্যাট্রিক হেনরি কথাটা তিনি ওইখানে গিয়ে বলেছিলেন, এটা কিন্তু তার উক্তি না। মূলত ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে ভাইরাল হয়েছে। এবং নেলসন ম্যান্ডেলা কি বলেছিলেন? নেলসন ম্যান্ডেলা বলেছিলেন আমি আমি চাই এমন একটা সমাজ যেখানে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে, এবং তার জন্য যদি আমার জীবন যায় তাহলে তাই সই। এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি। তার মানে এই যে কোশ্চেনটা আসছে, এটা আসছে উক্তি থেকে, টপিকের নাম হচ্ছে উক্তি। 17 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন খ্রিস্টাব্দে? 1757, 1770, 1793 নাকি 1857? চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থাটা কে প্রবর্তন করেন? এটা করেছিলেন লর্ড লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, এই যে একজন ভাইসরয় তিনি করেছিলেন। বিষয়টা ঠিক কেমন সেটা হচ্ছে, এর আগে ভূমির কোনো মালিকানা ছিল না, তিনি জমিদার নামে একটা শ্রেণী তৈরি করেন, জমিদার শ্রেণী, তাদেরকে তার নির্দিষ্ট অঞ্চলের জমির মালিকানা একদম চিরস্থায়ীভাবে দিয়ে দেন, এবং তাকে দায়িত্ব দেন তুমি এখান থেকে ট্যাক্স আদায় করে আমাদেরকে দিবা। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, যেটা করা হয়েছিল 1793 সালে। যেটা করা হয়েছিল কত সালে? 1793 সালে। এবং একই সাথে সূর্যাস্ত আইন নামে কি লিখলাম, সূর্যাস্ত বানান তো ভুল হয়ে গেছে, আমি ঠিক করে লিখে দিই। আচ্ছা দেখো, সূর্যাস্ত সূর্যাস্ত আইন নামে তিনি একটা আইনও জারি করেন, সূর্যাস্ত আইন। সেটা একই সময় কিন্তু সূর্যাস্ত আইনও ছিল হচ্ছে 1793 সালের আইন, যে ওই জমিদার যে ট্যাক্সটা আদায় করবে ওইটা ওই দিন সূর্য ডোবার আগে ব্রিটিশদেরকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে সূর্যাস্ত আইন। আর চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে ওই জমিদার তার নির্দিষ্ট অঞ্চলের জমির মালিক হবে। লর্ড কর্নওয়ালিস সেটা করেছিলেন।
আচ্ছা 18 নম্বর, এটা এটা ব্রিটিশ আমল থেকে আসা কোশ্চেন, এটা প্রাচীন বাংলার ইতিহাস, ব্রিটিশ আমল থেকে আসা কোশ্চেন। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র নাকি ভারত? চীন হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ। 2 নম্বরে আছে বর্তমানে যুক্তরাষ্ট্র, 3 নম্বরে আছে বর্তমানে ভারত, এবং 4 নম্বরে আছে হচ্ছে বর্তমানে রাশিয়া। 4 নম্বরে আছে বর্তমানে রাশিয়া, বুঝছো? আর ব্রাজিল ঠিক তার পরে, ব্রাজিল আছে 5 নম্বর পজিশনে। তার মানে আমরা বুঝতে পারছি চীন হচ্ছে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ, এবং চীন হচ্ছে সারা বিশ্বে বর্তমানে সারা বিশ্বের ফ্যাক্টরি, বুঝছো? ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড বর্তমানে তুমি বলতে পারো। ফ্যাক্টরি ফ্যাক্টরি অফ দ্য ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে চীন, বুঝছো? তো এই যে কোশ্চেনটা আসছে দেখো কার্বন নিয়ে, কার্বন নিঃসরণ নিয়ে, তার মানে এটা পরিবেশ সংক্রান্ত। তাহলে পরিবেশ সংক্রান্ত যত চুক্তি আছে, যত সম্মেলন আছে, যত কনভেনশন আছে, সবকিছু জানতে হবে। এই যে আর্ট সামিট রিও ডি জেনারিতে যেটা হয়েছিল 1992 সালে, তারপরে যতগুলো আর্ট সামিট বা ধরিত্রী সম্মেলন যেটাকে আমরা বলি বাংলাতে, যতগুলো হয়েছে সবগুলো আমাদেরকে দেখতে হবে। তারপর আমরা দেখি যে কপ সম্মেলন হয়, কনফারেন্স অফ দ্য পার্টিজ, এই যে সর্বশেষ সর্বশেষ হলো বেলেমে ব্রাজিলের 30তম কপ সম্মেলন। এগুলো জানতে হবে, মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে জানতে হবে, প্যারিস এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে, কিয়োটো প্রোটোকল সম্পর্কে জানতে হবে, যত কিছু আছে পরিবেশ সংক্রান্ত এটা জানতে হবে। পরিবেশ কর্মীদের যে কাজ, এই যে আমরা জানি যে গ্রেটা থুনবার্গের কথা, ফ্রাইডে ফর ফিউচার যে আন্দোলন, এই সব কিছু তোমাকে জানতে হবে। 19 নম্বর কোশ্চেন, আলেকজান্দ্রিয়া জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? খ্রিস্টপূর্ব 3য় শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে, খ্রিস্টপূর্ব 1ম শতকে নাকি খ্রিস্টপূর্ব 4র্থ শতকে? আলেকজান্দ্রিয়া জাদুঘর কোথায় অবস্থিত? সেটা মিশরে অবস্থিত। মিশরে আলেকজান্ডার দ্য গ্রেট যখন মিশর জয় করেন, তার নামে একটা স্থানের নামকরণ করা হয় আলেকজান্দ্রিয়া, এবং সেইখানে জাদুঘর স্থাপন করা হয়, যেটা খ্রিস্টপূর্ব 3য় শতকে, মানে আজ থেকে একবার জাস্ট ইমাজিন করো, আজ থেকে 2300 বছর আগে আলেকজান্দ্রিয়াতে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা সারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘরের মধ্যে একটা হিসেবে ধরে নেওয়া হয়। তো এই জাদুঘর, এগুলো শিল্প, সাহিত্য, সংস্কৃতির অংশ। তোমাকে বলবে লুভের জাদুঘর কোন দেশে অবস্থিত, তোমাকে বলবে মাদাম তুসো জাদুঘর কোথায় অবস্থিত, বা মাদাম তুসোর জাদুঘরে কি আছে, এগুলো নিয়ে কোশ্চেন করবে। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত, বা বাংলাদেশের অন্যান্য শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিত্রকর্ম, সারা বিশ্বের বিখ্যাত এই যে ভ্যান গগ, তারপর হচ্ছে তোমার পাবলো পিকাসো, তারপর হচ্ছে এই যে বিখ্যাত চিত্রশিল্পী যারা আছেন, তা বা বিখ্যাত সঙ্গীত শিল্পী যারা আছেন, ফিল্ম মেকার যারা আছেন, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি পাঠটা একটু দেখতে হবে আমাদেরকে। 20 নম্বর সর্বশেষ কোশ্চেন, সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি কোন দেশের নাগরিক? জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র নাকি ব্রাজিল? অ্যান্থনি ফাউসি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং এটা দেখো দৈনন্দিন বিজ্ঞান থেকে অনেকটা আসছে, বুঝছো? দৈনন্দিন বিজ্ঞান, এবং ওই সময় এটা রিসেন্ট টপিক ছিল দৈনন্দিন বিজ্ঞান। তো এই এমন কোশ্চেন সাধারণত আসবে, দেখো সাম্প্রতিক খুব বেশি আসে নাই, বাট তোমাকে সাবধান থাকতে হবে। তোমাদেরকে আমি বলি যে আহ এবছর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন তোমরা দেখেছো, বা কয়েকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো, দেখেছো যে কোশ্চেন প্যাটার্নে হিউজ চেঞ্জ হয়েছে। তো ভাই নিজেকে ঝুঁকিতে ফেলো না, সব ধরনের প্রিপারেশন নিয়ে রাখো, সাম্প্রতিক পড়ে রাখো, সবকিছু পড়ে রাখো, প্রিপারেশন টপ নচ রাখো। তুমি যেই ধরনের কোশ্চেনই পাও না কেন, এক্সাম উইল বি জাস্ট কাটিং এজ, বুঝছো? মানে খুব ভালো এক্সাম হবে। আচ্ছা টপিকগুলো দেখি। আন্তর্জাতিক সংগঠন থেকে আসছে একটা কোশ্চেন, সংবিধান থেকে আসছে 2টা, তত্ত্ব তার প্রবক্তা থেকে আসছে একটা, প্রাচীন বাংলার ইতিহাস ব্রিটিশ আমল থেকে আসছে 2টা কোশ্চেন, পূর্ণরূপ গ্রন্থ উক্তি পৃথিবীর বিভিন্ন অঞ্চল গণমাধ্যম থেকে একটা একটা করে আসছে। ইসলামের ইতিহাস, এর সাথে তুমি ইতিহাস ইনক্লুড করে রাখো, কারণ সবসময় ইসলামের ইতিহাস ফলো করবে না, ইতিহাস থেকে করতে পারে। একটা কোশ্চেন দেশ, মুদ্রা, রাজধানী, আইনসভা থেকে একটা। জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে আসছে 2টা। তথ্য প্রযুক্তি একটা, পদক পুরস্কার একটা, পরিবেশ থেকে একটা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দৈনন্দিন বিজ্ঞান থেকে একটা। দেখো গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে মিস গেছে, মুক্তিযুদ্ধ থেকে আসে নাই, পাকিস্তান আমলের ইতিহাস থেকে খুব বেশি একটা আসে নাই। তো এইগুলো থেকে অবশ্যই আসতে পারে। তারপর হচ্ছে তোমার ওই যে প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে মুসলিম যুগ, তারপর হিন্দু শাসনামল, এগুলো থেকে আসে নাই, এগুলো থেকে আসতে পারে। তো সবকিছুর জন্য প্রিপারেশন নিতে থাকো। শুধু এই কটা টপিক পড়লে যে হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। সাম্প্রতিক থেকে তেমন একটা আসেই নাই, সাম্প্রতিক অবশ্যই পড়তে হবে। তো এই সব কিছুর জন্য প্রিপারেশন না, প্রিপারেশন এমন হবে যে পরীক্ষা তো কোশ্চেন যেমনই হোক আমার পরীক্ষা ভালো হবে, এইটা জাস্ট এনশিওর করো, ঠিক আছে? এইগুলোর বাইরেও গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে সেগুলোও পড়তে থাকো। আচ্ছা এটা হচ্ছে তোমাদের ছিল আজকের এই ভিডিও, আশা করি তোমরা উপকৃত হবে ভিডিওটি দেখে, এবং তোমাদের প্রিপারেশনটাও ঠিকঠাক চলতে থাকবে। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।